আমন্ত্রণ সংবাদ দুপুরের সাথে আছি শাহনাজ শারিয়া এবং আমি ফারহানা রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। এফা টাওয়ার ব্যবহারের অনুপযোগী, মালিক ফারুক তাজবীরকে রিমান্ডে চায় পুলিশ। উপজেলা চতুর্থ ধাপের ভোটেও মিলছে না কাঙ্ক্ষিত ভোটার, কিছু এলাকায় সংঘর্ষ হামলা। শিল্পে ব্যাংক ঋণের জটিলতা দেখছেন প্রধানমন্ত্রী, সুদ হার কেন কমছে না খতিয়ে দেখা হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। বনানীর আগুনে ক্ষতিগ্রস্ত এফা টাওয়ার ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন রাজুকের তদন্ত দলের সদস্য এবং বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। সকালে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে তিনি এই কথা জানিয়েছেন। এছাড়া 2 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, ভবন কর্তৃপক্ষকে 150 দিন সময় দেওয়া হয়েছে, এর মধ্যে সব ধরনের ত্রুটি সংশোধন করা হলে ভবনটি চালু করা যাবে। যারা এই বিল্ডিং শুরু করেছিলেন তাদের কথা শুনেছি, তাদের কাগজপত্র নিয়েছি। পাশাপাশি যারা এই বিল্ডিং ডেভেলপ করেছে সেই রূপায়ণ, তাদের বক্তব্য শুনেছি, কিন্তু গতকাল তাদের কাছ থেকে আমরা কাগজপত্র পাইনি। আজকে আবারও তাদের কাগজপত্র সংগ্রহ করার জন্য আমরা সময় দিয়েছি। দুপুর 12টার পরে আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এই কাগজপত্রগুলো সংগ্রহ করব। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফা টাওয়ারে প্রত্যক্ষদর্শীদের গণশুনানি হয়েছে। সকাল 10টার দিকে এফা টাওয়ারের পাশে সাফুরা টাওয়ারের নিচ তলায় এই শুনানি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও 4 মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি যৌথভাবে এই শুনানির আয়োজন করে। দুপুর 12টা পর্যন্ত প্রায় 24 জনের বক্তব্য নিয়েছেন তারা। এতে লিখিত আকারে আগুনের ঘটনার বিবরণ জমা দেন প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সময় ওই ভবনে অবস্থানকারীরা। তদন্ত কমিটির সদস্যরা জানান, ভবনের 8, 9 ও 10 তলায় কখন ও কিভাবে আগুন লাগে এবং ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয় তা জানার চেষ্টা করছেন তারা। বৃহস্পতিবার বনানীর অগ্নিকাণ্ডের পর 4টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় শুনানির আয়োজন। আগামী 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে কমিটি। আপনার এক্সিস্টিং কোনো যদি ওই সিঁড়িটা বলা হয়, ফায়ার এসকেপ যে সিঁড়িটার কথা বলা হয়, ওইটা যদি সচল থাকতো। আমি দেখছি একটা সিঁড়ি আছে, বাট ওটা ইউজ করা হয় কিনা বা ওটা সচল আছে কিনা এটা সঠিক জানি না। বিবিটা যাওয়ার পর ওখানে স্যারদেরকে আমি বললাম যে স্যার বেশি আগুন লেগেছে, আপনারা বের হন। পরে স্যারকে বললাম যে স্যার আপনারা একটু আমাকে হেল্প করেন, একটা রুমাল দেন, রুমালটা বেঁধে আমি উপরে উঠবো স্যার। মানে গ্যাস আমার হাতে ছিল। পরে উপরে ওঠার পর স্যার আমি প্রত্যেক ফ্লোরে বাসি সিঙ্গাল দিতে দিতে স্যার চলে গেছি 6 তলা পর্যন্ত। আর 6 তলাতে যাওয়ার পর স্যার আমি আর উপরে যাইতে পারিনি। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় গ্রেপ্তার 2 জনকে আজ আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে। গতরাতে ভবনের একাংশের মালিক বিএনপি নেতা তাজবীরুল ইসলাম এবং জমির মালিক SMHI ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। বাড়িধারার বাসা থেকে তাজবীর এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুক আটক হন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, তদন্তে কোনো ছাড় দেওয়া হবে না, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন আইনের ব্যত্যয় হবে না। এর আগে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মিল্টন দত্ত বাদী হয়ে জমির মালিক SMHI ফারুক এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, কাশেম ড্রাইসেল লিমিটেডের স্বত্বাধিকারী তাজবীরুল ইসলাম এবং এফআর টাওয়ারের বিল্ডিং ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সহ অজ্ঞাতনামা আরও অনেকের নামে বনানী থানায় মামলা করেন। বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে মারা যান 26 জন। ব্যাংক ঋণের জটিলতাকেই শিল্পের বড় বাধা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রথম শিল্প মেলার উদ্বোধন করে শিল্পের বহুমুখীকরণেও জোর দেন প্রধানমন্ত্রী। অর্থনীতির চালিকা শক্তি শিল্প খাত। বর্তমানে দেশজ উৎপাদনে এ খাতের অবদান 33.71%। 2021 সালের মধ্যে তা 40% উন্নীত করতে চায় সরকার। সে লক্ষ্যেই উদ্যোক্তা সহ দেশ বিদেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো জাতীয় শিল্প মেলার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এতে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় শিল্প ঋণে ব্যাংক সুদের হার কমানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। ইন্টারেস্ট রেটটা আমাদের কমাইতেই হবে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কিন্তু আমাদেরকে সব সময় তাগাদা দিতেছেন। পরে শিল্প খাতের বিকাশ সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীও। শিল্পের বিকাশে ব্যাংক ঋণকে বড় জটিলতা বলেও মনে করেন তিনি। এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে, যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না। তাহলে তাদের ব্যবসা কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা, শুধুমাত্র সরকারই সব করে দেবে তা তো না। শিল্পকে বহুমুখী করার আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় উদ্যোক্তাদের মনোযোগ চান শেখ হাসিনা। দেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পরামর্শও। এই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। আপনারা যদি এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো, সেটা যদি আপনারা করেন তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। কিন্তু এইখানে কার্পণ্য কেন, সেটাও আমার একটা প্রশ্ন। দেশটাকে তো রক্ষা করে চলতে হবে, দেশের পরিবেশটা তো রক্ষা করতে হবে। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির ও হাইটেক পণ্য নিয়ে অংশ নিচ্ছে 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুক ভবনে ইমারত নির্মাণ বিষয়ে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিফ ইন্সপেক্টর রিপোর্ট করবেন। রাজুকের প্রতি মাসের সমন্বয় সভায় সকল রিপোর্ট নিয়ে আলোচনা হবে, যে কোন এলাকায় কতটা বিল্ডিং পরিকল্পনার পরিপন্থী হয়েছে অথবা পরিকল্পনা অনুসরণ করা হয়নি, তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়েই আমরা ক্ষান্ত হয়েছি, না, এখন তা হবে না। নিয়মের বাইরে যেটা থাকবে সেটাকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে, না হলে যত প্রকার কঠিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। 1996 বা 2008-এর পূর্ববর্তী অবস্থায় বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোনো কোনো ক্ষেত্রে গ্যারেজ রাখার বাধ্যবাধকতার বিধান ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা প্রদান করব। প্রতিটি বিল্ডিংয়েই যারা ব্যবহার করবেন তাদের জীবনের নিরাপত্তা, অগ্নিকাণ্ড হলে দ্রুত গতিতে সেটাকে নির্বাপন করা, এ জাতীয় ব্যবস্থা আনার জন্য আমরা রাখব। আর ইনকোয়ারি প্রসেস রাজুক থেকে আলাদাভাবে শুরু হবে আগামীকাল। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি অথবা যে সকল শর্তাদি প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি, সেগুলোকে চিহ্নিত করার জন্য আমরা সর্বোচ্চ সময় রাখছি 15 দিন। আশা করি 15 দিনের পূর্বেই বহুতল ভবনের রিপোর্ট আমরা পেয়ে যাব। রিপোর্ট পাওয়ার পরে আমরা জনসম্মুখে প্রকাশ করব, কারণ গতকাল কিছু মিডিয়ার বন্ধুরা আমাকে বলছিলেন যে তদন্ত রিপোর্ট তো আলোর মুখ দেখে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখাবো, শুধুমাত্র রাজুকের দেয়ালে না, জাতীয় পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিজ্ঞাপন আকারে এটা প্রকাশ করব। কারণ দেশের মানুষের জানা দরকার যে অর্থলোভী মানুষরূপী নরপিশাচ কারা। লম্বা লম্বা বক্তব্য বিবৃতি অনেকেই রাখেন, তারা নিজেরা কি অবস্থায় থাকেন বা কারা কারা আইন লঙ্ঘন করেন, তাদের স্বরূপ, তাদের চেহারা দেশবাসীর জানা উচিত। কারণ দুই প্রকারের বিচার হতে পারে, একটা হলো মানুষের কাছে তাদের স্বরূপ তুলে ধরা, আর একটা হচ্ছে আইনানুগ যে ব্যবস্থা, আমরা সে আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। আর রাজুকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় রেকর্ড, সকল রেকর্ড, প্রতিটি প্লটের রেকর্ড রাজুকের সংশ্লিষ্ট রেকর্ড রুমে থাকবে। যে রেকর্ড রুম কিছু রেকর্ড মিসিং পাওয়া যাচ্ছে না, সেই রেকর্ডগুলোকে আমরা বিকল্প রেকর্ড তৈরি করব এবং সেটা আমরা 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে মিডিয়াকে জানাবো যে রাজুক সংশ্লিষ্ট কোনো প্লটের একটি রেকর্ডও মিসিং এই শব্দটা আসবে না। এবং আমরা 1 মে থেকে অটোমেশন পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে। রাজুক এত বড় একটি সরকারি প্রতিষ্ঠান পিছিয়ে থাকতে পারে না। 1 মে থেকে রাজুকের সকল সেবা
অনলাইন পদ্ধতিতে মানুষ পাবেন, যাতে কোনো ভোগান্তি না হয়। এই ভোগান্তির থেকে দূর করে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা এবং সেবামূলক কর্মকাণ্ডকে অতি সহজ করা, এটাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের সকল কাজই তদারক করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ চতুর্থ ধাপে 107 উপজেলায় সকাল 8টা থেকে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানিয়েছেন ভোটাররা। ফেনী সদরের আমিনউদ্দিন কেন্দ্রে নৌকার প্রার্থী সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইভিএমে ভোট দিতে বাধা দেওয়ারও অভিযোগ করছেন তারা। অনিয়মের অভিযোগে কুমিল্লার বুড়িচংয়ের একটি এবং তিতাসের 4 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। জাল ভোটে সহযোগিতার অভিযোগে ধামরাই ও টাঙ্গাইলে আটক হয়েছেন 2 নির্বাচন কর্মকর্তা। এছাড়া ভোলার তজুমুদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমের গাড়িতে হামলায় প্রার্থীসহ আহত হন 3 জন। বাকি 8000-এর বেশি কেন্দ্রে ভোট নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, তবে অধিকাংশ জায়গায় ভোটার উপস্থিতি কম। আমার ভোটটা আমি দেওয়ার জন্য বহুত চেষ্টা করছিলাম, এতে আমার বারবার কথা তোর ভোট দিয়ে হয়ে গেছে, তুই বার হয়ে যা, আমি টিভি দিছি, তুই যা হয়ে যা। আমি এতে কার্ড ঢুকেছি, তার একজন বটম টিভি ভোট দিয়ে দিছি, আমারটা দিবে আমার দেনে। আমার ভোট আমি দিলাম, আমার ইচ্ছা মতন যার ইচ্ছা তারে ভোট দিলাম, শান্তি পরিবেশে ভোট দিয়ে এখন ওই বাড়ির দিকে চলে যাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর কড়া, কথাটা বুঝতে পারছেন না? যেখানে যাবেন আগে আপনার কার্ডটা দেখে কত নম্বর কক্ষ বলে দিচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা যদি মনে হয় বা এই ধরনের কোনো উদ্ভব ঘটে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব এবং আমাদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত আমরা করতে পেরেছি। যাত্রাবাড়িতে গ্রিনল্যান্ড পরিবহনে বাস চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। এর আগে 12 মার্চ রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানিতে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ বহন এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয় গ্রিনলাইনকে। সেই আদেশের বিরুদ্ধে আবেদন করে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ। গত বছর 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ির মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেল সরকারের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে জিপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা মেয়ে আহত হয়েছেন 3 জন। বেলা 12:30টার দিকে অটোরিকশায় করে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা লামা উপজেলা চেয়ারম্যানের জিপ অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় মেয়ে আফিফা। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান তার বাবা আব্দুল আজিজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আজিজের স্ত্রী এবং অটোরিকশার চালক সহ 3 জন। শেষ হচ্ছে সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এফআর টাওয়ার ব্যবহারের অনুপযোগী, মালিক ফারুক তাসবিরকে রিমান্ডে চায় পুলিশ। উপজেলা 4র্থ ধাপের ভোটেও মিলছে না কাঙ্ক্ষিত ভোটার, কিছু এলাকায় সংঘর্ষ হামলা। শিল্পে ব্যাংক ঋণে জটিলতা দেখছেন প্রধানমন্ত্রী, সুদহার কেন কমছে না খতিয়ে দেখা হবে। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ দুপুর। আমন্ত্রণ পরের আয়োজনে।